প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফাইনাল পরীক্ষার পূর্বে ফাইনাল সাজেশন নিয়ে আমি হানিফ ফয়সাল। আমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করি 23-24 যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে সবচেয়ে বেশি আসছে প্রশ্নগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেট্রিক্স ও বায়োইনফরমেট্রিক্স। এই তিনটা টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়েছে। তো এইবারের জন্যে যেহেতু সময়ের সবচেয়ে আলোচিত বিষয়বস্তু কি বলতো? এআই। আর তোমার বোর্ড বইয়ে এআই নিয়ে 3 পৃষ্ঠা ডিটেইলস আলোচনা করা আছে। আর এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং তার সাথে থাকবে হচ্ছে রোবোটিক্স। তোমরা অবশ্যই খুব যত্ন সহকারে এআই এবং রোবোটিক্স পড়তে হবে এবং এই ক্ষেত্রে বোর্ড বই অবশ্যই যত্ন সহকারে পড়তে হবে। কারণ এখানে কি পড়তে হবে, আমি এই টপিকের সাপেক্ষে আমি প্রথমবারের মতো তোমাদের সাজেশনে জ্ঞানমূলক অনুধাবনমূলক কী কী আসতে পারে তা উল্লেখ করেছি এবং এখান থেকে আমি কয়েকটা নমুনা প্রশ্ন দিয়ে রেখেছি। তোমরা যে কাজটা করবা এই সবগুলো অবশ্যই কভার করবে এবং নমুনা প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। আমি জাস্ট টপিক বেস ধরে ধরে একটা দুটো করে নমুনা প্রশ্ন দিয়েছি। তোমাকে বোর্ড পরীক্ষার এমসিকিউতে ভালো করার জন্য অবশ্যই বোর্ড বইটা লাইন বাই লাইন পড়তে হবে। তো দেখো, আমি তোমাকে যদি বোর্ড বইটা একটু কথা বলি, 13 নম্বর পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিক্স এবং সবচেয়ে মজার বিষয় 3টা প্রকারভেদ অবশ্যই সুপারভাইজড, আনসুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট লার্নিং খুব সুন্দর করে পড়তে হবে এবং এই বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও আছে। তো তোমরা যে কাজটা করবা, আমার 25-এর জন্য ফাইনাল 1 নাম্বার চয়েস হচ্ছে এটা, ঠিক আছে, এআই এবং রোবোটিক্স। দেন দ্বিতীয় নম্বরে কি প্রশ্ন করতে পারে তোমাকে? দ্বিতীয় নম্বরের জন্য গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আছে বর্তমানে বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেট্রিক্স। বাকিগুলো তুমি বুঝতে পারতেছো, ওকে। এবং এই এআই এর সাথে বর্তমানে এই ন্যানো টেকনোলজি খুব স্ট্রংলি কানেক্টেড। তাহলে আমার কথা হচ্ছে তুমি জাস্ট এই পয়েন্টগুলো দেখলেই হবে। এখন এই টপিকগুলো মোটামুটি আমাদের বাংলাদেশের সকল শিক্ষার্থী ভালোভাবেই পড়ে ফেলেছে, তবে তারা এই টপিকটার প্রতি কখনোই খুব একটা গুরুত্বশীল নয়। তবে 25-এর পরীক্ষার্থীর জন্য বি কেয়ারফুল, ওকে। তো আমরা এখন দেখি এখান থেকে কী কী জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। জ্ঞানমূলক প্রশ্ন কতগুলো আমি তোমাকে দিয়ে রেখেছি, যেমন ভার্চুয়াল রিয়েলিটি কী, ক্রায়োসার্জারি কী, ন্যানো টেকনোলজি কী। তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে এটা দেখে রাখতে পারো, হ্যাঁ, এখানে এই প্রশ্নগুলো যেন তোমার ভুলেও মিস না হয়। তারপর দেখো, অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমি তোমাকে কী কী রিকমেন্ড করতেছি। এখানে কয়েকটা আমি অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে রেখেছি। তো এখানে আরও কয়েকটা প্রশ্ন অ্যাড হতে পারে, যেমন তোমাকে বলতে পারে সুপারভাইজড লার্নিং ব্যাখ্যা করো, তোমাকে বলতে পারে আনসুপারভাইজড লার্নিং ব্যাখ্যা করো, তোমাকে বলতে পারে রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যাখ্যা করো। তো এই সবগুলি হচ্ছে এআই থেকে দেওয়া প্রশ্ন। আমি আবার বলছি, এআই তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন এখান থেকে কীভাবে প্রশ্ন করতে পারে দেখো, যেমন এখানে কয়েকটা উদ্দীপক দেওয়া আছে, যেমন এইচআর প্রতিষ্ঠান, পোশাক শিল্পে, কারখানা। সো এখানে হচ্ছে তোমাকে বলা হচ্ছে এই যে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ। কয়েকটা উদ্দীপকগুলোর ক্ষেত্রে তুমি কয়েকটা ওয়ার্ড পাবা, যে ওয়ার্ডগুলো দিয়েই তুমি ধরে নিতে পারবা এটা কোন টপিক থেকে প্রশ্নটা করা হয়েছে। যেমন দেখো, কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর ও কম্পিউটারের সাহায্যে। এই অ্যাকচুয়েটর কার অংশ স্যার? রোবটের অংশ। তার মানে তুমি বুঝতে পারছো সেখানে রোবট নিয়ে কথা বলা হচ্ছে, অলরেডি বাতাস পাওয়া যাচ্ছে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটি ত্রিমাত্রিক মডেল। এই যে ত্রিমাত্রিক মডেল, তার মানে কৃত্রিম পরিবেশ এবং ত্রিমাত্রিক মডেল হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তুমি চ্যাপ্টার 1 এই পয়েন্টগুলো ধরবা, তারপর হচ্ছে এইগুলা স্যার টপিকে কী কী পড়তে হবে আমাকে, যেমন ভার্চুয়ালিটি সংজ্ঞা শিখবা, তার ক্রিয়াকৌশল শিখবা এবং সুবিধা অসুবিধা শিখবা। এনাফ, প্রত্যেকটা টপিকের এটাই শিখবা, সংজ্ঞা শিখবা, ক্রিয়াকৌশল শিখবা, সুবিধা অসুবিধা, আর কিচ্ছু না, ওকে। দেন দেখো, আমি তোমাকে একইভাবে আরও কয়েকটা নমুনা প্রশ্ন দিয়ে রেখেছি, যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগে নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা। দেখো ডিএনএ, তাহলে মানে বুঝতে পারছো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলা হচ্ছে। ডিএনএ, এখানে আবার দেখো ডিএনএ পরীক্ষা করা হয়। এখানে আবার ডিএনএ শব্দ আসলে যে সবসময় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হবে বিষয়টা এমন না। ডিএনএ কর্তন মর্তন এগুলো থাকলে হচ্ছে স্যার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। আর যদি বলা হয় না ডিএনএ দ্বারা তোমাকে যাচাই করা হচ্ছে, তার মানে কি অবশ্যই বায়োমেট্রিক্স এর আওতাধীন। বায়োমেট্রিক্স এবং বায়োইনফরমেট্রিক্স থেকে তোমাকে কিন্তু এইভাবে প্রশ্ন করতে পারে। তারপর দেখো, সজীব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করে যা একই সময়ে অগ্নি নিরাপণে এবং উদ্ধার কাজে সহায়তা করে। রোবট নিয়ে কথা বলা হচ্ছে সহজ হিসাব। আমরা এখানে বায়োমেট্রিক্সও দেখতে পাচ্ছি, আবার কি রোবট সমন্বিতভাবে প্রশ্ন আসতে পারে। তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা 5 নাম্বার কোয়েশ্চেন। এটা হচ্ছে আমার তৈরি করা একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে এআই থেকে তৈরি করা একটা প্রশ্ন। দেখো নর্মালি তুমি এটা কোথাও পাবা না। অপু একটি বিশেষ প্রযুক্তি তৈরি ওয়েবসাইটের মাধ্যমে
সে তার প্রয়োজন মতো নির্দেশনা দিয়ে যে কোনো ছবি, দেখো ভালো করে দেখো, আমরা অলরেডি এআই দিয়ে কি করি, আমার প্রয়োজন মতো নির্দেশনা দিয়ে যে কোনো ছবি, অডিও, ভিডিও এবং প্রোগ্রাম সম্পন্ন করতে পারে, তাই না? এগুলি কিসের মাধ্যমে করি? এআই এর মাধ্যমে করি। তাহলে প্রশ্ন হচ্ছে পারসেপশন কি? এটা কিন্তু এআই টপিক থেকে আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 13 থেকে। আমি যদি তোমাকে এই বইটা দেখাই, এটা হচ্ছে তোমার বোর্ড বই। এই যে বোর্ড বইয়ের 13 পৃষ্ঠা থেকে পড়বা, 14, 15, 16, এই কয়েকটা পৃষ্ঠা, সম্পূর্ণ অধ্যায়টাই হচ্ছে তোমার মেবি কত পৃষ্ঠা, সম্পূর্ণ অধ্যায় মেবি 40 পৃষ্ঠার মতো। ওকে, আমরা দেখতে পাই 30-35 পৃষ্ঠা। তো এর মধ্যে 13 থেকে 19 পৃষ্ঠা খুব যত্ন সহকারে পড়বা। এইখান থেকে তুমি অবশ্যই এমসিকিউর মুখোমুখি হবাই, আর সিকিউ আসলে সম্ভাবনা অনেকটা বেশি। পারসেপশন কি, সুপারভাইজড লার্নিং ব্যাখ্যা করো, এখানে বলতে পারো আনসুপারভাইজড লার্নিং ব্যাখ্যা করো, তারপর বলতে পারো রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যাখ্যা করো, ওয়েবসাইটে ব্যবহৃত প্রযুক্তিটি কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এই যে সুপারভাইজড, আনসুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট বিষয়গুলো তোমাকে এখানে বলতে হবে। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি শ্রমবাজারে কিরূপ প্রভাব ফেলবে ব্যাখ্যা করো। এআই এবং রোবট মোটামুটি শ্রমবাজারে একই টাইপের প্রভাব ফেলবে। এর সুবিধাও আছে, আবার অসুবিধা আছে। অসুবিধার নাম্বার 1 লিস্টে যে থাকবে তা হচ্ছে বেকারত্ব। তোমাকে যদি এই টাইপের কোয়েশ্চেন করে কিরূপ প্রভাব ফেলবে ব্যাখ্যা করো, তাহলে তোমাকে ইতিবাচক এবং নেতিবাচক মানে দুইটাই বলতে হবে। ক্লিয়ার? সো আশা করি চ্যাপ্টার 1-এর প্রস্তুতি খুব সুন্দরভাবে। চ্যাপ্টার 2-এর গুরুত্বপূর্ণ কী অংশ আমাদের জন্য পড়া খুব বেশি জরুরি। দেখো, আমি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো 24 সাল এবং 23 সালে কি প্রশ্ন আসছে। আমি আবার বলছি, তোমরা 24 এবং 23-কে ফোকাস করেই পড়াশোনাটাকে আগাইতে হবে। দেখো, এই ক্ষেত্রে হচ্ছে 24 সালে একটা ব্যতিক্রম কোশ্চেন আসছিল এবং একেবারেই প্রথম আসছে, তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। এটা ঢাকা বোর্ডের 23-এ কোশ্চেন ছিল। এই যে ডেটা ট্রান্সমিশন মেথড এবং মোড খুবই ইজি, বাট মেথড অবভিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমাদের জন্য এটা একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করবে যে ডেটা ট্রান্সমিশন মেথড। এখান থেকে তুমি কি পড়বা? সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। তবে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের ডেটা ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে, তবে এটা ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করবে। ওকে, প্রত্যেক বই এই বিষয়ে কথা বলা আছে, ইভেন আমাদের ইউটিউব চ্যানেলে বিষয়ে ডিটেইলস কথা বলা আছে। দেখো, এইগুলো হচ্ছে চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ টপিকগুলো। তুমি যদি আমাকে বলো তাহলে এখান থেকে আমরা কি সবচেয়ে বেশি ফোকাসে রাখবো, বা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কাকে পড়বো? দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমত তোমাকে পড়তে হবে কম্পিউটার নেটওয়ার্ক। এই যে দেখো, প্রথমে পড়বো তুমি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিটা ভালো করে পড়বা। 2 নাম্বার লিস্টে থাকবে হচ্ছে এইটার সাথে এইটা, অর্থাৎ তারা কিন্তু পরস্পর কানেক্টেড। কম্পিউটার নেটওয়ার্ক অবশ্যই যত্ন সহকারে পড়তে, ম্যান 1 এগুলো খুবই যত্ন সহকারে পড়তে হবে। মজার বিষয় হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে আরেকটা জিনিস খুব সুন্দরভাবে সম্পর্কযুক্ত, তা হচ্ছে তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। সো আমরা চাইলে তাদেরকে আলাদাভাবে দেখতে পারি না। সো তুমি যদি এই নেটওয়ার্ক ভালো করে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে আলটিমেটলি তার মাধ্যম, কোএক্সিয়াল কেবলের গঠন জানা থাকতে হবে, টু স্টেট পেয়ার কেবলের গঠন এবং কার্যপ্রণালী জানা থাকতে হবে, এবং ফাইবার অপটিক কেবলের কার্যপ্রণালী এবং সুবিধা অসুবিধা তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। দেখো, তুমি যখন এই অপটিক ফাইবার কেবল পড়বা তো ওই সময় তোমাকে অবশ্যই ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স ভালো করে পড়তে, কারণ হচ্ছে এই টু স্টেট কেবল এবং ফাইবার কেবল দুইটার ক্ষেত্রেই ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? সো তুমি হচ্ছে একটু ভালো করে পড়তে হবে। সো আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি দেখো তো। এবং এইখানে আমরা পড়তে যাব কম্পিউটার নেটওয়ার্ক। এইভাবে আসলে সিকি কোয়েশনগুলো করা হয় এবং তোমাকে দেখতে হবে কার সাথে কার রিলেশন। কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্ক হচ্ছে কার, নেটওয়ার্ক তৈরি করতে তার লাগবে, তার মানে তারের টপিকটা গুরুত্বপূর্ণ। এবং তার দিয়ে সেট আপ করলেই হয় না, কারণ আমরা রাউটার ইউজ করি, তারপরে আমরা ওয়াইম্যাক্স ডিভাইস ইউজ করি। এই যে আমরা রাউটার বা সামথিং ওয়াইফাই যে ইউজ করি, সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বিভিন্ন ধরনের ওয়েব জিনিসপত্র থাকে, বিভিন্ন তার লাগে। সো এই জন্য কি আমাদের তার মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ। এবং দেখো, মাঝখান দিয়ে বাম হাত ঢুকে হচ্ছে মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভের 2টা ক্লাসিফিকেশন আছে, একটা কি টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তোমাকে এইটা পড়তে হবে। আমি কিন্তু তোমাকে সাজেশন দিচ্ছি একটা পয়েন্ট, যে কম্পিউটার নেটওয়ার্ক। দেখো, এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে রিলেট হচ্ছে এইগুলো। সো এই 3টা টপিক তুমি যত্ন সহকারে পড়বা। এখানে টেরিস্ট্রিয়াল পড়বা এবং এখানে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ ভালো করে পড়বা। আর এখানে অপটিক ফাইবার কেবলে কি পড়বা, এটার গঠন পড়তে হবে স্যার, এটার সুবিধা অসুবিধা পড়তে হবে। ওকে,
এই তিনটা তারের সুবিধা অসুবিধা পড়বা এবং গঠন পড়তে হবে। কোএক্সিয়াল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, ফাইবার অপটিক কেবল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং ওয়াইফাই ওয়াইম্যাক্স। ওকে, এটা গেল। তারপর দেখো এই ব্যান্ডউইথ থেকে আসলে এমসিকিউ প্রশ্ন করা হয় এবং 1-2 মার্কের কোয়েশ্চেন করা হয়। আর কম্পিউটার টপোলজি তুমি পড়বে, কারণ তুমি দেখো তোমাকে যদি বলি যে 23-24 সালে সবচেয়ে বেশি আসছে কত কি কোয়েশ্চেন, তুমি দেখবা অলমোস্ট 60% কোয়েশ্চেন টপোলজি থেকে আসছে, শুধুমাত্র টপোলজি টপিক থেকে চ্যাপ্টার 2 এ। তাহলে তুমি কি করবা, এটা যত্ন সহকারে পড়বা এবং তুমি ভালো করে জানো চ্যাপ্টার 2 থেকে 2টা সিকিউ করার সম্ভাবনা অনেক বেশি। অলমোস্ট 80% চ্যাপ্টার 2 থেকে কোয়েশ্চেন করে। মাইমিসিং বোর্ডে এক সময় চ্যাপ্টার 2 থেকে গতবার সম্ভবত একটা কোয়েশ্চেন করছে, এবং লজিক গেট থেকে বা চ্যাপ্টার 3 লজিক গেট এবং সংখ্যাবোধ থেকে সমন্বিত 3টা কোয়েশ্চেন করে ফেলছিল। সো তোমরা কি করবা, একটু ভালো করে পড়বা। তো এই ক্ষেত্রে যদি 2টা কোয়েশ্চেন করা হয় তাহলে একটা ধরুন এবার টপোলজি থেকে মোটামুটি আসবেই, আর টপোলজি অথবা কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, আর একটা হচ্ছে কি এই যে তার মাধ্যম বা সামথিং। ঠিক আছে, তার মানে তুমি দেখো তুমি যদি জাস্ট ফিল্টার করো তাহলে তুমি প্রশ্নগুলো পাবা হচ্ছে স্যার এইখান থেকে একটা এবং এই যে এইখান থেকে আরেকটা। ঠিক আছে, দুইটা কোয়েশ্চেন করা, তাহলে ঘুরে ফিরে এখান থেকে পাবা। আর মোবাইল প্রজন্মের ক্ষেত্রে তুমি পড়বো হচ্ছে 3rd, 4th এবং 5th এর বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা। আমি আবার বলছি, মোবাইল প্রজন্মের ক্ষেত্রে 3য়, 4র্থ এবং 5ম প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য অবশ্যই ভালো করে পড়বে, এবং এটা যে শুধু সিকিউর জন্য সাহায্য করবে না, এটা এমসিকিউতেও সাহায্য করবে। তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হবে এলটিই কার বৈশিষ্ট্য, এলটির পূর্ণরূপ কি, মেমো কার বৈশিষ্ট্য, হ্যাঁ 5G, এইগুলো কার বৈশিষ্ট্য সবগুলো তোমাকে কোয়েশ্চেন করতে পারে। আর ক্লাউড কম্পিউটিং থেকে 1-2 মার্কের প্রশ্ন আসে। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য তুমি একটু অবশ্যই যত্ন সহকারে পড়বে। এই ছিল আমাদের অধ্যায় 2 এর সাজেশন। এখন দেখো আমরা অধ্যায় 2 থেকে আরও কিছু কথা তোমাকে বলতে পারি। যেমন স্যার আমি জ্ঞানমূলক কি পড়তে পারি, জ্ঞানমূলকের ক্ষেত্রে দেখো এখানে আমি সুন্দর করে দিয়ে রেখেছি, তুমি জাস্ট একটা স্ক্রিনশট নাও, নিয়ে দেখতে থাকো। ওকে, পিডিএফ এর চেয়ে তুমি স্ক্রিনশটটা দিয়ে একটু দেখে ফেলতে, এখন এইগুলো হচ্ছে একবার দেখলে তুমি পারবা। আমি আশা করি তুমি এইখান থেকেই সবগুলো প্রশ্ন কমন পাবা। ওকে, তারপর দেখো আমরা এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আমরা কি দেখতে পারি। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে তুমি প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখবা, এবং তুমি যে আমি যে বিষয়গুলো বলছি এগুলোর প্রতি একটু গুরুত্বশীল হলে তুমি এমনি ভালো পারবা। যেমন একটা প্রশ্ন করতে হতে পারে ডাটা ট্রান্সমিশন মোড থেকে শ্রেণীকক্ষে কোন ধরনের মোড উপযোগী ব্যাখ্যা করো, অবশ্যই হাফ ডুপ্লেক্স, বি কেয়ারফুল। সো এই বিষয়ে বিস্তারিত আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসে আলোচনা করা আছে। তো এইগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং দেখে রাখো যেগুলো তোমার পড়া হয়েছে কি না। ওকে, না হলে দেখে নিবা। তারপর দেখো আমি একটু জাস্ট নমুনা কয়েকটা প্রশ্ন যদি তোমাকে দেখাই। দেখো আমি যদি নমুনা প্রশ্ন দেখাই, শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে, দেখো ভালো করে কি বলা আছে, কেবল টিভিতে। এই যে কেবল, তার মানে তোমাকে আমি আগেই বলেছি যে উদ্দীপকে কয়েকটা হিন্টস দেওয়া থাকবে যেগুলোর উপর ভিত্তি করে তুমি সব অ্যান্সার করবা। কেবল টিভি মানে কি, মানে আমাদের ডিশের তার। ওকে, ডিশের তার কি, কোএক্সিয়াল কেবল। ওকে, আলোচনা করে তিনি গত ক্লাসে ইন্টারনেট ভিত্তিক এক ধরনের পরিষেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। দেখো ইন্টারনেট ভিত্তিক পরিষেবা, দেখো এইখানে ইন্টারনেট ভিত্তিক কোনো পরিষেবার কথা বললে তুমি বুঝে নিবা দিস ইজ ক্লাউড কম্পিউটিং। ওকে, সো তারপর দেখো উক্ত ব্যবস্থায় ব্যবহারকারী ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের পরিমাণের উপর ভিল নির্ধারিত হয়। এগুলো ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। তার মানে তুমি দেখতে পারতেছো যে ক্লাউড কম্পিউটিং থেকেও সিকিউরিটি কোয়েশ্চেন আসছে। ওকে, সো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে তুমি চ্যাপ্টার 1 থেকে চলে আসছে, প্রযুক্তি ব্যবহার করে মানুষ শনাক্ত করা সম্ভব, বায়োমেট্রিক্স। ওকে, চ্যাপ্টার 1 থেকে চলে আসছে। উদ্দীপকে উল্লেখিত তারের গঠন ব্যাখ্যা করো, তার মানে কি, কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল কিন্তু 23-24 কয়েকবার আসছে, আমি আবার বলে দিচ্ছি কয়েকবার আসছে। তো কীভাবে ব্যাখ্যা করতে হবে আমরা বলে দিব। প্রথমে হচ্ছে তুমি সংজ্ঞা লিখবা, তারপর চিত্র আঁকবা, তারপর চিত্রের বর্ণনা দিবা, অযাচিত কিচ্ছু লিখবা না। এই বিষয়ে আমাদের তথ্য ক্লাসে ডিটেইলস আলোচনা করা আছে, তুমি চাইলে আমাদের প্লেলিস্ট চেক করো, চ্যাপ্টার 2-তে গিয়ে এটা টপিক ভিত্তিক পড়ে নিতে পারো। ওকে, তারপর উদ্দীপকে শিক্ষক যে পরিষেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণ করো, ক্লাউড কম্পিউটিং এখানে ব্যাখ্যা করতে হবে। ওকে, সো কি ব্যাখ্যা করবা, বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা দুইটা ব্যাখ্যা করবা। তারপর দেখো নমুনা প্রশ্ন 2 এইভাবে পরীক্ষা প্রশ্ন করা হবে। কেমন, এই যে একটা নেটওয়ার্ক দেওয়া আছে, এটা একটা নেটওয়ার্ক দেওয়া আছে, এটা একটা নেটওয়ার্ক দেওয়া আছে। তাহলে দেখো কীভাবে প্রশ্ন করা হবে, এই যে এটা কোন ধরনের নেটওয়ার্ক প্রশ্ন করতে পারে, এইটা কোন ধরনের নেটওয়ার্ক প্রশ্ন করতে পারে, এইটা কোন ধরনের নেটওয়ার্ক প্রশ্ন করতে পারে। তোমাকে প্রশ্ন করতে পারে এই 3টে নেটওয়ার্কের মধ্যে কোনটা অধিকতর উপযোগী ব্যাখ্যা করো। তা দেখো এই যে পিকোনেট কি, হ্যাঁ ব্লুটুথ, সো ব্লুটুথকে পিকোনেট বলে, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই দেখো এটা বোর্ডে আসছে, শ্রেণীকক্ষে কোন মোডে পাঠদান উত্তম ব্যাখ্যা করো। এইভাবেই পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। সো তোমরা হচ্ছে খুব যত্ন সহকারে 1-2 প্রশ্নগুলো পড়বে, আমি আশা করি এখান থেকে তুমি
প্রশ্ন কমন পাবে। এই 7 তারিখ পরীক্ষা, আশা করি তুমি 7 তারিখ পরীক্ষার পরে অবশ্যই আমাদেরকে আপডেট জানাবে কোন প্রশ্ন কমন আসছিল, কোনটা আসে নাই। ওকে, এবং এই বিষয়ে আমি লাইভও করবো পরে যে আসলে আমাদের কি পরিমাণ প্রশ্ন কমন আসছিল। আমরা কিন্তু প্রত্যেকবার এ পর্যন্ত যত যখন থেকে আমাদের চ্যানেল খোলা হয়েছে তুমি চেক করলেই বুঝতে পারবা আমাদের সাজেশন ভার্সেস কোয়েশ্চেন, বিশেষ করে ময়মনসিংহ বোর্ড এটা এক্সট্রা গুরুত্ব রাখে। ওকে, দেখো নেটওয়ার্ক 1 কোন টপোলজি ব্যাখ্যা করো। সো নেটওয়ার্ক 1 কি একটা, দেখো এখানে আছে বাস টপোলজি, এখানে হচ্ছে রিং টপোলজি, দিস ইজ দ্য হাইব্রিড টপোলজি। নেটওয়ার্ক 2 এবং নেটওয়ার্ক 3 এর মধ্যে কোনটি অধিক উপযোগী তুলনামূলক মতামত দাও। সো তুমি কি করবা, তুলনা করবা, এটার কিছু কাহিনী বলবা যে এটার সুবিধা অসুবিধা, এটা সুবিধা অসুবিধা, তারপর তুমি 1 নাম্বারই বলে দিতে হবে, যেহেতু বলা হচ্ছে অধিক উপযোগী তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত দাও। তুমি কি করবে, শুরুতেই মতামত দিতে হবে। চিত্র 2 হচ্ছে স্টার টপোলজি, চিত্র 3 হচ্ছে রিং টপোলজি, এবং এর মধ্যে কি নেটওয়ার্ক 2 অধিক উপযোগী। কেন উপযোগী এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। শুরুতেই শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে হবে যে তুমি ইয়েস, তুমি কারেক্ট, দেন এক্সপ্লেনেশন। আমি এই বিষয়ে অনেক কথা বলেছি যে আমরা আসলে কিভাবে শুরুতে স্যারের দৃষ্টি আকর্ষণ করতে পারি। অনেক বইয়ে, অনেক গাইড বইয়ে অনেক শুরুতে অনেক কিছু লেখা আছে, না তোমরা শুরুতেই কি পয়েন্টে হিট করবা, তারপরে এটার ব্যাখ্যা যাবা। আমি আবার বলছি, প্রশ্নের উত্তরের 3 থেকে 4 লাইনের ভেতরে যদি মেইন জিনিসটাকে হিট না করতে পারো, এটা তোমার মিস্টেক, আমি আর কিছু বলতে চাচ্ছি না। দেখো একইভাবে তোমাকে টপোলজি থেকে আরেকটা প্রশ্ন করা যেতে পারে এইভাবে যে চিত্র 1, চিত্র 2, চিত্র 3 এগুলো বোর্ড কোয়েশ্চেন, তাহলে তুমি বুঝতে পারছো কোনটা। এই যে হাব এবং সুইচ, হাব এবং সুইচ, স্টার থাকলে যে সবসময় স্টারের মতো থাকবে বিষয়টা এমন না। স্টার থাকলে কি কখনো যেভাবে থাকতে পারে। দেখছো সুইচ এবং হাব দুইটা হচ্ছে স্টার টপোলজির জন্য ব্যবহার করা হয়। ওকে, সো এটা হচ্ছে বাস, এটা হচ্ছে কি ট্রি টপোলজি। ওকে, সো আমরা হচ্ছে এখানে ক্লাউড কম্পিউটিং কি, সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখ্যা করো। ঠিক আছে, সো এই প্রশ্নগুলোই তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। দেখো তুমি যদি আরেকটা কোয়েশ্চেন দেখো, শান্তা তার মোবাইল ফোনের টেলিটক এর সিম ব্যবহার করে সে এই ফোনটির সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর করতে পারে। তাহলে দেখো এই যে বলা আছে ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর, অর্থাৎ 3D ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে, তোমরা কোন প্রজন্মের মোবাইলে। দেখছো এই যে শান্তার মোবাইল ফোনের প্রযুক্তি ব্যাখ্যা করো এবং শান্তার মোবাইলের প্রজন্মের সাথে প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য তুলনা করো। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে। দেখো মোবাইল প্রজন্ম থেকে তোমাকে কিন্তু এইভাবে প্রশ্ন করা সম্ভব যে মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে এই দেখো UMTS অর্থাৎ ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, এইগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বটে। LTE লং টার্ম ইভলিউশন, তারপর হচ্ছে MIMO মানে মিমো হচ্ছে কি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। সো এখানে এই যে দেখো কীভাবে প্রশ্ন করা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত 1 নং স্ট্যান্ডার্ড, যে 1 নং, এই যে এটা UMTS স্ট্যান্ডার্ডে কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। তার মানে আমি তোমাকে আগেই বলেছি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্যগুলো তুমি যত্ন সহকারে অবশ্যই পড়বে। তারপর তুলনা করতে বলা হয়েছে হয়তো বা, হ্যাঁ ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এখন তুমি যদি নাই জানো কোনটা কোন প্রজন্ম ব্যবহার করা হচ্ছে, কোনটা ধরো যে কোনটা হচ্ছে স্যার ফোর্থ জেনারেশনের আর কোনটা 5th জেনারেশনের, তাহলে তো আমাদের অ্যান্সার করা সম্ভব হবে না। আমি আশা করি তুমি ক্লিয়ার চ্যাপ্টার 2 থেকে কী পড়তে হবে। ওকে, দেখো সংখ্যা পদ্ধতি হতে বোর্ড পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন করা হতে পারে এবং কোন কোন টপিক গুরুত্বপূর্ণ। প্রথমে থাকবে এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। ওকে, সো সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমাকে খুব ভালো করেই জানা থাকতে হবে। এখানে 2টা পয়েন্ট খুব যত্ন সহকারে মাথায় রাখতে হবে, একটা ডেসিমাল টু আদার্স, এটা হচ্ছে কি আদার্স টু ডেসিমাল, অর্থাৎ দশমিক সংখ্যা হতে অন্যান্য যে কোনো সংখ্যা তুমি কীভাবে রূপান্তর করতে পারো। শুধু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল শিখলে হবে না, 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 7 ভিত্তিক এইগুলো তোমাকে পড়তে হবে। বিপরীত ক্রমে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকেও ডেসিমালে ব্যাক করার জিনিসটা তোমাকে জানা থাকতে হবে। দেখো আরেকটা হচ্ছে টুজ কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক, আর কোড পড়তে হবে। কোড হচ্ছে 1-2 নম্বরের কোয়েশ্চেন। ওকে, দেখো এখান থেকে আমরা 1 নাম্বারের জন্য কী প্রশ্ন পড়বো। দেখো জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমি যে বিষয়গুলো দিয়ে রেখেছি তুমি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে দেখে রাখো যেগুলো তোমার পড়া হয়েছে কিনা। যদি পড়া না হয়ে থাকে তুমি আমাদের প্লেলিস্টটা চেক করলে পাবা সংখ্যা পদ্ধতির এখানে বিষয়ে ডিটেলস কথা বলা আছে, বা আমাদের গ্রুপের বিষয়ে ডিটেলস আপডেট দেওয়া আছে। তারপর দেখো অনুধাবনমূলক প্রশ্নে তুমি কী পড়বা, অবশ্যই যে বিষয়গুলো পড়তে হবে। দেখো অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে তুমি এই প্রশ্নগুলো ভালো করে দেখবা, তবে এক্ষেত্রে হচ্ছে যে এই যে বিষয়গুলো 3+5 10 কেন হয় ব্যাখ্যা করো, এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু বেশি যত্ন সহকারে দেখবা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাকে বলতে পারে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষা অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে। তো 2-এর পরিপূরকের গুরুত্ব, হ্যাঁ 2 সরল করে 2-এর পরিপূরকের গুরুত্ব ব্যাখ্যা করো। হ্যাঁ,
এই বিষয়গুলো তুমি একটু যত্ন সহকারে পড়বা। তারপর হচ্ছে স্যার বিসিডি মিসিডি, এই বিসিডি সংখ্যা, এই যে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করে ইউনিকোড নিয়ে প্রশ্ন করা হয়েছে। আস্কি কোড নিয়েও তোমাকে এভাবে প্রশ্ন করা হতে পারে। যেমন বলা হচ্ছে বহুল ব্যবহৃত 8 বিট কোডটি ব্যাখ্যা করে, কিন্তু আস্কি কোডের কথাই বলা হয়েছে। ওকে, দেখো তারপর হচ্ছে এখান থেকে আমি তোমাকে একটা প্যাটার্ন দিচ্ছি, এই প্যাটার্নের বাইরে তুমি কোনো কোয়েশ্চানই পাবা না। আমি আবার তোমাকে বলছি, এই প্যাটার্নের বাইরে কোনো যদি কোয়েশ্চান পাও দেন হচ্ছে তুমি আমাকে কোয়েশ্চান করতে পারো। বিশেষ করে আমি সিম বোর্ডের কথা বলছি। দেখো 4 জনের আইসিটি পরীক্ষার নম্বর হচ্ছে এটা তুমি জাস্ট যত্ন সহকারে পড়বা, এবং এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা হচ্ছে আমার একটা বানানো প্যাটার্ন। তুমি এই 5টা প্রশ্নই, সরি 9টা প্রশ্নই তুমি ঠান্ডা মাথায় সলভ করবা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আছে সে, ওকে, এই সবগুলো কোয়েশ্চেন তুমি সলভ করার চেষ্টা করবে, খুব সুন্দর করে সলভ করার চেষ্টা করবে। এই টাইপের অনেক ভিডিও আমাদের এখানে দেওয়া আছে এবং সলভ শিটও অনেক স্টুডেন্ট শিক্ষার্থী আমাদের সাথে শেয়ার করেছে। ওকে, এখন দেখো এর বাইরে তোমাকে আর কি দেখতে হতে পারে। এর বাইরে হতে পারে, দেখো এই যে একটা কোয়েশ্চেন করা হচ্ছে, তারপর দেখো এই যে এটা, হ্যাঁ এই যে এইটা হচ্ছে ওই যে 9 নম্বরের সাপেক্ষে দেওয়া একটা সিকিউ, এইটা তুমি সলভ করবে ভালো করে। এবং এইটার একটা কোয়েশ্চেন যেভাবে বাইনারি সংখ্যা দেওয়া আছে, এখানে বাইনারি পরিবর্তে এটা স্যার অক্টাল হতে পারে, এই সিরিয়ালটা, হ্যাঁ এটা অক্টালে দেওয়া হতে পারে, এটা হেক্সাডেসিমালে দেওয়া হতে পারে, হ্যাঁ এই যে সিরিয়ালটা। ওকে, সো যে কোনো সিরিয়ালে থাকুক না কেন তুমি জাস্ট সলভ করে যাবা। সো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমার কথা হচ্ছে তুমি এটা দেখবা নমুনা 4, তো মাথায় রাখতে হবে এটা কিন্তু অক্টালও করা বলতে পারে, এটা হেক্সাডেসিমাল বলতে পারে যদি কোয়েশ্চেন হাইয়েস্ট লেভেলে যায়। আর এটা হচ্ছে কি স্যার, এটা এই যে দেখো নমুনা 3, এই সেম টাইপের কোয়েশ্চেন সলভ করবা যে কিভাবে n এর মান কত, হ্যাঁ মানে তোমাকে বেইজের মান নির্ণয় করতে বলতে পারে। আর কি বলছি, আর হচ্ছে স্যার এই যে দেখো, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা সলভ করবা, দ্যাটস এনাফ। জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো এবং তোমাকে নমুনা যে 2টার কথা বলছি 2টা ভালো করে পড়ো, অবশ্যই তুমি পরীক্ষায় কমন পাবে, কোনো সন্দেহ নাই। মজার বিষয় হচ্ছে ডিজিটাল ডিভাইসের টপিক কিন্তু খুবই খুবই কম, জাস্ট হাতে গোনা কয়েকটা। যেমন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি আমি তোমাকে বলি তা হচ্ছে, যা এখানে উল্লেখ করা নাই, তা হচ্ছে গেট টু গেট কনভার্সন। হ্যাঁ, গেট টু গেট অর্থাৎ গেট দিয়ে গেট রূপান্তর। ওকে, গেট টু গেট কনভার্সন এটা হচ্ছে তোমার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটা, এবং এর ভেতরে সাব টপিক তোমাকে কি কি জানা থাকতে হয়। এর ভেতরে তোমাকে জানা থাকতে হবে স্যার ফাংশন টু গেট, গেট টু ফাংশন এবং ফাংশন সিম্পলিফিকেশন বা ফাংশন সরলীকরণ। অর্থাৎ গেট টু গেট টপিকের ভেতরেই এই 3টা টপিক আওতাধীন। এবং তুমি যদি জাস্ট কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো দেখবা অলমোস্ট ম্যাক্সিমাম হচ্ছে গেট টু গেট কনভার্সন। ওকে, এবং এই গেট টু গেট কনভার্সনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 2টা, নর এবং ন্যান্ড। নর এবং ন্যান্ড দিয়ে আসলে গেট টু গেট কনভার্সনটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। দেখো, এবং এখানে আরও কিছু জিনিস ঢুকতে পারে স্যার, কী কী জিনিস ঢুকতে পারে তোমাকে বলতে পারে গেট টু গেট কনভার্সনে স্যার, ধরো যে আমি বলি নর অথবা ন্যান্ড, এখান থেকে তোমাকে কী প্রশ্ন করতে পারে, তোমাকে বলতে পারে নর অথবা ন্যান্ড দিয়ে যে কোনো ফাংশন বাস্তবায়ন করো, তোমাকে বলতে পারে নর অথবা ন্যান্ড দিয়ে যে কোনো লজিক সার্কিট বা গেট বাস্তবায়ন করো, তোমাকে বলতে পারে নর অথবা ন্যান্ড দিয়ে অ্যাডার বাস্তবায়ন করো, আর তোমাকে বলতে পারে নর অথবা ন্যান্ড দিয়ে, এখানে অ্যাডার মধ্যে আবার আছে 2 ভাগ, এটা আছে হাফ অ্যাডার, এটা আছে কি ফুল অ্যাডার। তোমাকে বলতে পারে যে এনকোডার এবং ডিকোডার। ঠিক আছে, এই সবগুলি সম্ভাব্য কোয়েশ্চন টপিক কিন্তু গেট টু গেট কনভার্সন, এবং ইহার জন্য তোমাকে সরলীকরণ ভালো করে জানা থাকতে হবে, লজিক গেটগুলো ভালো করে জানা থাকতে হবে, এবং প্রত্যেকটা গেটের ফাংশন তোমাকে ক্লিয়ার থাকতে হবে। সো আমি আশা করি এই বিষয়গুলো তুমি ক্লিয়ার, যেহেতু তুমি এখন পরীক্ষার্থী বা তুমি পরীক্ষা দিবা বা এই মুহূর্তে তুমি অবশ্যই এগুলো ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলে একটা ভিডিওতে, অর্থাৎ চ্যাপ্টার 3.2 বা লজিক গেটের টোটাল অধ্যায়টাই আমি এক ভিডিওতে আলোচনা করেছি, তুমি চ্যানেলটা চেক করে নিতে পারো। ওকে, সার্বজনীন গেটের প্রয়োগ, তার মানে হচ্ছে এইটাই কিন্তু আসলে এটা। ওকে, সো এই ছিল টপিকগুলো। এখন হচ্ছে আমি কি পড়বো, সাজেশনটা কি, আমি এটা আলোচনা করেছি সার্বিক বিষয়। তোমাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আছে এরার। আমি আবার বলছি, অ্যাডার হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন আসানোর জন্য সবচেয়ে বেশি সম্ভাব্য কোয়েশ্চেন। তো অ্যাডার ক্ষেত্রে বলতে পারে নর দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, অথবা ন্যান্ড দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। তোমাকে বলতে পারে নর দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, বলতে পারে ন্যান্ড দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, আবার বলতে পারে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। আবার অ্যাডারে আরেকটা বাচ্চা আছে, তার নাম কি স্যার, বাইনারি অ্যাডার।
সো বাইনারি অ্যাডার বাস্তবায়ন করো, এইটা বিষয়ে তোমাকে কোয়েশ্চেন করতে পারে। ওকে, সো এখানে আসলে আর কিছু নাই বলার মতো। এই যে বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান ধ্রুবক কি, বুলিয়ান চলক, বুলিয়ান স্বতঃসিদ্ধ, এই বুলিয়ান স্বতঃসিদ্ধ নিয়মটা বা বুলিয়ান দ্বৈতনীতি কি, তারপর হচ্ছে স্যার লজিক গেট কি, এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসে প্রায়। তারপর অ্যাডার কি, বাইনারি অ্যাডার কাকে বলে, রেজিস্টার কি, এই যে তারপর হচ্ছে ফ্লিপ ফ্লপ কাকে বলে, ফ্লিপ ফ্লপ কি, কাউন্টার কাকে বলে, মুড কি বা মুড নাম্বার কি, এগুলো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বা সার্বজনীন গেট কি। ওকে, সো এইগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। এগুলো হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন, এগুলো তোমরা সবাই ভালো পারো বলে আমি বিশ্বাস করি, অথবা তুমি চাইলে আমাদের প্লেলিস্টটা চেক করতে পারো। ওকে, এখান থেকে দেখো অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে কি কি করা সম্ভব। যেমন এখানে দেখো অনুধাবনমূলক প্রশ্নে আমি এখানে অনেকগুলো কোয়েশ্চেন দিয়ে রেখেছি, তুমি চাইলে একটা স্ক্রিনশট নাও, নিয়ে দেখে ফেলো। ওকে, যে কোনগুলো তোমার পড়া হয়েছে। সো এখান থেকে যেহেতু একটা কোয়েশ্চেন আসবে, এর বেশি আসার প্রশ্ন আমরা আশা করি না। সো এখান থেকে কেমনটা প্রশ্ন করতে পারে স্যার, যেমন বলতে পারি যে নর এবং ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ করো, এই টাইপের কোয়েশ্চেন আসে। আর এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে যে প্রমাণ করো এটা, তাহলে এই টাইপের প্রমাণের ক্ষেত্রে হচ্ছে এক্স এর মান 0-র জন্য প্রমাণ করতে হবে, এক্স এর মান 1-এর জন্য প্রমাণ করতে হবে। সো আর বাকিগুলো খুবই ইজি, রেজিস্টারের ব্যবহার লিখো, কাউন্টারের ব্যবহার লিখো, এগুলো তোমরা পারবা আমি আশা করি। সো এটা একটু জাস্ট চেক করে নিবা যে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। ডি মর্গান উপপাদ্য কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে ডি মর্গান। ওকে, সো আমি একটা বিষয় তোমাকে বলে দিচ্ছি, তুমি পরীক্ষায় অবশ্যই আমাদের সাজেশনটা ভাবতে হবে, আমি আবার বলে দিচ্ছি। ওকে, পরীক্ষার পরে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। ওকে, এখন হচ্ছে এই টপিক থেকে তোমাকে কতভাবে কোয়েশ্চেন করতে পারে। প্যাটার্ন 1 যাকে আমি 1 নাম্বার রেখেছি তা হচ্ছে অ্যাডার। ঠিক আছে, সো অ্যাডার থেকে তুমি কি পড়বা দেখো, তুমি জাস্ট স্ক্রিনশট নিয়ে রেখে রাখতে পারো, তারপর হচ্ছে এটা সলভ করার চেষ্টা করো। অ্যাডার থেকে তোমাকে আমি এই 9 ভাবে কোয়েশ্চেন করতে পারি, যা 3 মার্ক অথবা 4 মার্কের জন্য আসতে পারে। যেমন বলতে পারি চিত্র 1 বর্ণনা কর মানে হাফ অ্যাডার, এটা হচ্ছে স্যার আমরা জানি দিস ইজ হাফ অ্যাডার আর দিস ইজ ফুল অ্যাডার। ওকে, 2টা ইনপুট 2টা আউটপুট হাফ অ্যাডার, 3টা ইনপুট 2টা আউটপুট ফুল অ্যাডার। দেখো চিত্র 1 বর্ণনা করো, চিত্র নর দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, ন্যান্ড দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, এই টাইপের কোয়েশ্চেন খুব একটা আগে আসে না, তো আমরা আশা করতেছি এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো মৌলিক গেট দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করো, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, খুব সহজ কোয়েশ্চেন। চিত্র 2 বাস্তবায়ন করো, তারপর শুধু নর গেট দিয়ে ফুল অ্যাডার, ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার, এই টাইপের কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ। চিত্র 1 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করো, অর্থাৎ হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। ওকে, তারপর চিত্র 1 এবং চিত্র 2 ব্যবহার করে এত এবং এত যোগের বাইনারি সার্কিট অঙ্কন করো, এটাও কি গুরুত্বপূর্ণ। সো অ্যাডার টপিকটা তোমরা যারা পরীক্ষার্থী আছে খুব ভালো করে দেখবে। তারপর দেখো একটা লজিক সার্কিট দেওয়া আছে, একটা ফাংশন নির্ণয় করতে বলতে পারে। এখন দেখো এইভাবেও তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে, একটা গেট দেওয়া থাকবে বা লজিক সার্কিট দেওয়া থাকবে, দিয়ে তোমাকে বলবে কি বলতে পারে স্যার সম্ভাব্য কী কী প্রশ্ন হতে পারে, যে উদ্দীপকের ফাংশন এর মান নির্ণয় করো, এফ এর সরলিখিত মান নির্ণয় করো, শুধুমাত্র নর দিয়ে এক্স বাস্তবায়ন করো, তোমাকে বলতে পারে শুধু ন্যান্ড দিয়ে এক্স বাস্তবায়ন করো, এক্স এর সত্য সারণী অঙ্কন করো। অর্থাৎ এই টাইপের উদ্দীপক দিয়ে তোমাকে এর বাহিরে কোনোভাবেই কোয়েশ্চেন করা আমাদের দ্বারা সম্ভব হয় না। তারপর দেখো আর কি প্যাটার্ন আছে, তোমরা কিন্তু সবগুলো প্যাটার্ন স্ক্রিনশট নিয়ে নিবা। তারপর দেখো এখানে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে প্যাটার্ন 2 এরই বিকল্প। সো এখানে হচ্ছে তোমাকে আগে গেট টু ফাংশন জিজ্ঞেস করা হয়েছিল, এখন উল্টা ফাংশন দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে বলতে পারে এফ এর সত্য সারণী অঙ্কন করো, এটা সত্য সারণী অঙ্কন করবা। আর এই টাইপের বিষয়ে ডিটেইলস আমরা আলোচনা করেছি আমাদের ভিডিওগুলোতে। এফ এর লজিক গেট অঙ্কন করে, এটা গেট অঙ্কন করবা। এফ এর সরলিখিত মান, সরলিখিত লজিক গেট অঙ্কন করো। তারপর হচ্ছে শুধু নর দিয়ে এফ বাস্তবায়ন করো, শুধু ন্যান্ড দিয়ে এফ বাস্তবায়ন করো। এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় অনেক বেশি আসে। ওকে, তারপর দেখো আমি আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি। প্যাটার্নগুলো থেকে মানেই হচ্ছে স্যার এর বাইরে প্রশ্ন করার সুযোগ আপনার হাতে নাই। দেখেন প্যাটার্ন 4-এ তোমাকে এইভাবে কোশ্চেন করা হতে পারে, চিত্র 1, চিত্র 2, চিত্র 3, অর্থাৎ তোমাকে এখানে সত্যক সারণী দেওয়া থাকবে, সত্যক সারণী থেকে তোমাকে গেটটা অনুধাবন করতে হবে। ঠিক আছে, যেমন আবার এটা বিপরীত কাহিনী করতে পারে, কি করতে পারে স্যার, যেমন আমি তোমাকে যদি একটা প্যাটার্ন দেখাই, দেখে নিয়েছি এখানে আছে না, বিপরীত কাহিনী হতে পারে স্যার যে এইটারই লজিক সার্কিট দেওয়া থাকবে, অর্থাৎ ধরো যে এটা কোন গেট, দেখো এখান থেকে 2 ভাবে প্রশ্ন করা হয়, আমি আবার বলছি। একটা হচ্ছে সত্য সারণী দেওয়া থাকবে, এটা কোন গেট তোমাকে এটা ধরতে হবে। ধরার একটা সহজ টেকনিক আছে, যে বিষয়গুলো আমরা আমাদের ভিডিওতে ডিটেইলস আলোচনা করেছি, যে তুমি কি করবা, দেখবা আউটপুটে কার মান বেশি, এবং 7টা গেটে 7টা সূত্র তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। আউটপুটে কার মান বেশি, 0-র মান বেশি। প্রশ্ন হচ্ছে 0 কেন হচ্ছে, 0 হচ্ছে ইনপুটে 1 থাকলে আমরা দেখতে পারতেছি কি আউটপুট 0 হচ্ছে, অর্থাৎ যে কোনো একটা ইনপুট 1 হলে 1-এর সাথে সম্পর্ক হচ্ছে অরের, ভালো করে মাথায় রাখবা। ইনপুটে 1-এর সাথে সম্পর্ক হচ্ছে অরের, 1-এ 1 হলে অর, 1 থেকে থাকলে 0 হয়ে গেলে সে হচ্ছে দিস ইজ নর।
এখন পরীক্ষায় তোমাকে এইভাবেই কোয়েশ্চেন করতে পারে। চিত্র 1 হচ্ছে এইটা, এখানে এ দেওয়া থাকবে, এখানে বি দেওয়া থাকবে, এখানে এক্স দেওয়া থাকবে, ঠিক আছে, এটা অর এটা। ওকে, তাহলে এটা দেখো তো, এটা কোন গেটের সত্য সারণী? আউটপুটে দেখো কার মান বেশি স্যার? 1 এর মান বেশি। কোশ্চেন হচ্ছে 1 কেন হচ্ছে? আমরা দেখতে পারতেছি এখানে 0 0 0 0 থাকলে 1 হচ্ছে, আর এখানে 0 নাই, দ্যাটস ওয়াই এখানে এটা রয়ে গেল। তার মানে 0 থাকলে ইনপুটে 0 হলে, ইনপুটে 0 সাথে সম্পর্ক হচ্ছে অ্যান্ড এর। সো 0 থাকলে 0 হবে অ্যান্ড, 0 থাকলে 1 হয়ে যাবে, সে হচ্ছে ন্যান্ড। ওকে, সো এইখানেও এই চিত্রের বিপরীতে তোমাকে কোয়েশ্চেন করতে পারে, উদ্দীপকটা হতে পারে স্যার এমন, ঠিক আছে, দিয়ে তোমাকে কোয়েশ্চেন করা হবে যে এটা উদ্দীপক হতে পারে। কোয়েশ্চেনগুলো কি হতে পারে? এটা হচ্ছে সম্ভাব্য কোয়েশ্চেন। তারপর চিত্র 3 দেখো। এখন দেখো এখানে 0-র মান বেশি আউটপুটে নাকি 1-এর মান বেশি? আমরা দেখতে পারতেছি আউটপুটে 1-এর সংখ্যা যা, 0-র সংখ্যা কি তা। যদি আউটপুটে 1 এবং 0 সংখ্যা সমান হয়, তাহলে তোমাদের যে কাজটা করতে হবে, এটা হয় XOR নয় এক্স নর। সো যদি এখানে ক্রমিক সংখ্যার সিস্টেমটা ঠিক থাকে, তাহলে হচ্ছে মাঝখানে যদি 0 থাকে, তাহলে হচ্ছে আসলে এক্স নর, ঠিক আছে, সহজ কথা। মাঝখানে দুইটা 1 একসাথে থাকলে অর, দুইটা 1 একসাথে না থাকলে নর। সো তোমাকে এইভাবে পরীক্ষায় কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে। সো উদ্দীপক এমনও হতে পারে। ক্লিয়ার? সো এখান থেকে কি প্রশ্ন করতে পারে? বলা আছে চিত্র 1 ব্যাখ্যা করো, চিত্র 1 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করো, তারপর চিত্র 1 দিয়ে চিত্র 3 বাস্তবায়ন করো। মানে এটাও সেম গেট টু গেট থেকে আসছে, অর্থাৎ নর দিয়ে ন্যান্ড বাস্তবায়ন করো বলতে পারে, ন্যান্ড দিয়ে নর বাস্তবায়নের কথা বলতে পারে, আবার নর দিয়ে চিত্র 3 বাস্তবায়ন করো, আবার ন্যান্ড দিয়েও চিত্র 3 বাস্তবায়ন করো, অর্থাৎ একটা গেট দিয়ে আরেকটা গেট, অর্থাৎ গেট টু গেট কনভার্সন, আর কিচ্ছু না। ওকে, দেখো তারপর প্যাটার্ন 5 দেখি। এই টাইপের প্রশ্ন তোমাদের জন্য এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ দেখো, তোমাকে একটা সত্য সারণী দেওয়া থাকবে। আমি আবার বলছি, তোমাকে একটা সত্য সারণী দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে নিজ দায়িত্বে ফাংশন বের করতে হবে। এটা কোনো লজিক্যাল সিস্টেম না হতে, তোমার কাছে যৌক্তিক মনে না হতে পারে। মানে তুমি ভাবতে পারো আল্লাহর এনকোডার ডিকোডার বা হাফ এডার ফুল এডার কোনো ফাংশনের সাথে তুমি ম্যাচ করতেছে না। না, তোমার ফাংশনের সাথে ম্যাচ করা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এটা উদ্দীপক, যা ইচ্ছে তাই হতে পারে। তুমি কি করবা? এই টাইপের কোয়েশ্চেন থাকলে দেখো ফাংশন, দেখো এখানে এ বি সি, তার মানে বুঝতে পারছো যা ব্যতিক্রম সেটা হচ্ছে আউটপুটের ফাংশন। আরও সহজ কথা, সবার ডান পাশেটা মেনলি আউটপুট থাকে, এর ভিন্ন হতে পারে। তুমি দেখবে কি যে এই সারিতে যে কলামটা সিরিয়াল ছাড়া সে হচ্ছে আউটপুটের। এখন দেখো আমরা জানি এখান থেকে কীভাবে ফাংশন বের করব। এখান থেকে পরবর্তী প্রশ্নগুলো আমরা পরে দেখি, কিন্তু মেন কাজ হচ্ছে স্যার এখান থেকে এফ এর মানটা বের করতে হবে, তাহলে তোমার ওই যে আগের কোনো না কোনো প্যাটার্নের সাথে মিলে যাবে। এখন আমরা কিভাবে বের করব? তুমি কিভাবে বের করবা? এটা হচ্ছে হাফ এডার কীভাবে বের করেছি, ফুল এডার কীভাবে বের করেছি, এনকোডার ডিকোডার কীভাবে বের করেছিলাম, সেমভাবে বের করবা। এটাও কিন্তু নতুন কোনো টপিক না, বাট প্যাটার্নটাকে তোমাকে আলটিমেটলি নতুন মনে হতে পারে। সো এটাও কিন্তু এবার গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। যদি প্রশ্ন একটু ক্রিয়েটিভ করে তাহলে এই টাইপের প্রশ্ন আসবে। প্রশ্ন অ্যাজ ইউজুয়াল করলে অ্যাডার তো আসবে, এনকোডার ডিকোডার টপিকটাও গুরুত্বপূর্ণ, ওটা তোমরা একটু দেখে নিবা। প্রিভিয়াস কোয়েশ্চেন বিশেষ করে 23-24 দেখলেই হবে, এবং আমাদের প্যাটার্ন এনাফ। আমি যদি তোমাকে ফাইনালি সাজেশনের কথা বলি চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে দুইটা জিনিসই সবার আগে তোমার চোখে আসবে। এক হচ্ছে HTML টেবিল, সেকেন্ডই হচ্ছে ওয়েব কাঠামো। এখন দেখো আমি এখান থেকে 3টা পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলো তুমি ভুলেও মিস করবে না। এক হচ্ছে এই ওয়েব কাঠামো, খুব যত্ন সহকারে পড়বে। এখানে তুমি ভালো করেই জানো যে আমাদের 4টা কাঠামো আছে, লিনিয়ার, ট্রি, লিঙ্ক বা নেটওয়ার্ক, আর এটা কি হচ্ছে হাইব্রিড। সো এটা খুব ভালো করে পড়বে, এবং এখান থেকে কীভাবে প্রশ্ন করা হবে এবং বোর্ডে কীভাবে আসছে সেই বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করতেছি। দেখো তারপর হচ্ছে এই যে কোথায় HTML লিস্ট, ঠিক আছে। HTML লিস্টের মধ্যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেস্টেড লিস্ট। ওকে, সো নেস্টেড লিস্ট ভালো করে পড়বা। তারপর হচ্ছে HTML টেবিল অ্যান্ড লেআউট। এই 3টা পয়েন্ট থেকেই পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি। এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা এই 3টা পয়েন্ট থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারি এবং আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো, এবং বোর্ড কোয়েশ্চেন অবশ্যই সলভ করবে, তা হচ্ছে বিশেষ করে 23 আগে সলভ করবে। 23 বোর্ড কোয়েশ্চেন, 23 খুব বেশি যত্ন সহকারে পড়তে হবে। ক্লিয়ার? আমি আবার বলছি, বোর্ড কোয়েশ্চেন 23 চ্যাপ্টার 1 2 3 4 5 সবার জন্যেই, 25 শিক্ষার্থীদের জন্য 23 গুরুত্বপূর্ণ, এবং বাকি সকল শিক্ষার্থীদের জন্য সব কিছু গুরুত্বপূর্ণ। দেখো
তো এই ক্ষেত্রে আমরা দেখি চ্যাপ্টার 4 থেকে HTML থেকে তুমি 1 নাম্বারের জন্য কী কী প্রশ্ন পড়বে। 1 নাম্বার বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য তুমি হচ্ছে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য তুমি এই প্রশ্নগুলো দেখলেই হবে এবং আমি আশা করি এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবে। তারপর দেখো অনুধাবনমূলক প্রশ্নের জন্য তুমি কী কী পড়বা, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই প্রশ্নগুলোর জন্য তোমার ভুলেও মিস না হয়। তবে একটা প্রশ্ন কিন্তু খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা 2 মার্কের প্রশ্নের জন্য আসতে পারে, তা হচ্ছে এই ডক টাইপ HTML কি না, ডক টাইপ HTML কেন ব্যবহার করা হয় বা কেন লিখতে হয় বা কেন লেখা জরুরি। ডক টাইপ HTML কেন লেখা জরুরি এটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যদি কোনো ট্যাগের ব্যাখ্যা চাওয়া হয় তাহলে তুমি ট্যাগটা কেন ব্যবহার করা হচ্ছে সেটা প্রথমেই বলবা, তারপর হচ্ছে ট্যাগের অ্যাট্রিবিউটগুলো বলবা। ওকে, তারপর হচ্ছে HTML যে কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো, সেটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইট। সো এই হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমার দেওয়া সাজেশন। তারপর দেখো আমি তোমাকে আরও কয়েকটা জিনিস দেখাই। এখন হচ্ছে আমরা দেখব কতভাবে তোমাকে কোয়েশ্চেন করতে পারে, এইটাই হচ্ছে আমাদের স্পেশালিটি। এবং তুমি পরীক্ষা হলে যাওয়ার পরে দেখতে পাবে আমাদের কোয়েশ্চেন ভার্সেস বোর্ড কোয়েশ্চেন। দেখো আমরা ওয়েব কাঠামো থেকে তোমাকে কতভাবে কোয়েশ্চেন করতে পারি, তুমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে দেখো এই ওয়েব কাঠামো থেকে তোমাকে এইভাবে চিত্র দিতে পারে, এটা চিত্র দিবে, এই চিত্র দিবে, দিয়ে তোমাকে এই প্রশ্নগুলো করা সম্ভব। চিত্র 1 কোন কাঠামো ব্যাখ্যা করো, চিত্র 2 কোন কাঠামো ব্যাখ্যা করো, চিত্র 3, তারপর 1 ও 2 এর মধ্যে সমন্বয় করে দেখো 1 ও 2 এর সমন্বয়ে তৈরি নতুন ওয়েব কাঠামোটি ব্যাখ্যা করতে, মানে কি হাইব্রিড ওয়েব কাঠামো ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে আবার এটা বলতে পারে 1 ও 2 এর মধ্যে কোন কাঠামোটি অধিকতর উপযোগী ব্যাখ্যা করো, 1 এবং 2 এর মধ্যে কোনটা অধিকতর উপযোগী তোমাকে ব্যাখ্যা করতে হবে। সকল টাইপের ব্যাখ্যার ক্ষেত্রে আমি তোমাকে বলছি যে কোনো কাঠামো থেকে কোয়েশ্চেন আসলে প্রথমে তার সংজ্ঞা দিবা, চিত্রটা থাকবে ঠিক মাঝখানে, দেন নিচে চিত্রের বর্ণনা দিবা, দ্যাটস এনাফ ফর 3 মার্কস। আমি আবার বলছি, এইভাবে লেখা থাকবে, এখানে লেখা থাকবে, এখানে চিত্র থাকবে, ওকে, তারপর চিত্র নিচে বর্ণনা থাকবে, এইটাই হচ্ছে সৌন্দর্য। ওকে, চেষ্টা করে ভেবে লেখার জন্য। তারপর দেখো প্যাটার্ন 2 অর টেক্সট ফরম্যাটিং। সো টেক্সট ফরম্যাটিং থেকে কোয়েশ্চেন তারপর পরীক্ষা আসছে, আমি দেখলাম প্রিভিয়াস 23-24 টেস্ট প্রিভিয়াস কোয়েশ্চেন 23-24 দেখবা টেক্সট ফরম্যাটিং থেকে 2-1টা প্রশ্ন আসছে এবং খুব ইজি কোয়েশ্চেন, এগুলো তোমরা পারবা। সো এটা নিয়ে আমার বলার কিছু নাই। তারপর দেখো ইমেজ এবং লিঙ্ক থেকে কীভাবে কোয়েশ্চেন করা হতে পারে। ইমেজ প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসছে, নর্মালি ইমেজ দিয়ে বলা হচ্ছে যে এর HTML কোড লিখো, ইমেজে চাপ দিলে লিঙ্কে যাবে, এর HTML কোড লিখো, এই টাইপের সকল কিছু সলভ কিন্তু আমাদের ইউটিউবে অনেক আগেই দেওয়া আছে। তারপর দেখো লিস্ট। সো লিস্টের ক্ষেত্রে তোমাকে আমি একটা বিষয় দিয়ে রাখি, লিস্টের ক্ষেত্রে স্যার এই যে দেখো একটা কাঠামো দেওয়া আছে, হ্যাঁ, এই যে লিস্টের ক্ষেত্রে দেখো এই যে এটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট, তারপর এই যে একটা কোয়েশ্চেন দেখছো, এই যে এটা চিত্র 4, অর্থাৎ এই বান্দা, হ্যাঁ এটা। আচ্ছা দেখো তাহলে হচ্ছে লিস্টের মধ্যে দেখো লিস্টের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে চিত্র 4-এর কোয়েশ্চেনটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছিল যে এই যে বাংলা দেখো সার্কেল, ম্যাথ স্কোয়ার, বায়ো হচ্ছে ডিস্ক। সো এইগুলোর জন্য তোমাকে আলাদা আলাদা আনঅর্ডার লিস্ট ইউজ করতে হয় প্রত্যেকটার জন্যই। সো এই টাইপের কোয়েশ্চেনও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি কোয়েশ্চেন সহজ করে। তো আশা করি এত সহজ প্রশ্ন এবার নাও আসতে পারে, সম্ভাবনা খুবই কম। সো তোমাদের জন্য সম্ভাব্য কোয়েশ্চেন, সো এটা জাস্ট নর্মাল। সম্ভাব্য কোয়েশ্চেন হচ্ছে কি দেখো, তোমাদের জন্য সম্ভাব্য কোয়েশ্চেন হচ্ছে দেখো এই যে এইটাই হচ্ছে নেস্টেড লিস্ট। দেখো নেস্টেড লিস্ট থেকে তোমাদের জন্য এইভাবেই কোয়েশ্চেন করা হতে পারে এবং এইগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে দেখো একটা লিস্ট, প্রথম লিস্টটা কিসের অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের বাচ্চা হচ্ছে এগুলা, এই জন্য নাম হচ্ছে নেস্টেড। একটা লিস্টের ভেতরে একটা লিস্ট থাকলে নেস্টেড লিস্ট, প্রোগ্রামিং ক্ষেত্রে নেস্টেড লুপ আছে। সো এইটা অবশ্যই ভালো করে দেখবে। এই টাইপের কোয়েশ্চেন যত বড়ই থাকুক না কেন, যত নেস্টেড থাকুক না কেন, তুমি ধীরে ধীরে সুন্দর করে গুছিয়ে লিখে যাবে। এবং এই বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে ডিটেলস করা আছে, তুমি চাইলে প্লেলিস্ট চেক করে চ্যাপ্টার 4 প্লেলিস্টটা চেক করতে পারো। রিল্যাক্স। দেখো তো এইখানে প্রশ্নগুলো তুমি ভালো করে পড়বা। তো এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, চিত্র 2-এর HTML কোড লিখো এবং ট্যাগ ব্যাখ্যা করো। কোয়েশ্চেন হচ্ছে স্যার ট্যাগ ব্যাখ্যায় আমরা কি লিখবো? ট্যাগ ব্যাখ্যার ক্ষেত্রে তুমি হচ্ছে ট্যাগটা লিখবা এবং ট্যাগটা তুমি কেন ব্যবহার করছো এভাবে 1 থেকে 2 লাইন, এর বেশি কিছু লিখবা না, কারণ অনেকগুলো ট্যাগ আমাদের ইউজ করতে হয়। এগুলোর জন্য তুমি 1.5 থেকে 2 পৃষ্ঠা লেখার মতো জিনিস না। ওকে, জাস্ট কোডটা লিখবা, তারপরে যতগুলো ট্যাগ আছে টুকটাক বলে দিবা 1 লাইন করে। ওকে, তারপর দেখো আমরা আর কি দেখতে পারি, HTML টেবিল। হ্যাঁ, তার মানে ওই নেস্টেড লিস্ট কিছুক্ষণ আগের প্যাটার্ন এবং প্যাটার্ন 5 এবং 6 এইটা হচ্ছে আমার ফাইনাল সাজেশন। আমি আবার বলছি প্যাটার্ন 5 and 6। ওকে, তো 6 কি দেখো, 5 তো এই যে কিছুক্ষণ আগে আমি তোমাকে 5 দেখালাম, 5 হচ্ছে এই যে 5,
আর এই যে 6, ওকে, মানে এই 5 এটা ডাবল স্টার এবং এটা হচ্ছে ট্রিপল স্টার। ওকে, এই প্যাটার্ন 5 এবং 6 খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্যাটার্ন 6 কি আসছে, নর্মাল টেবিল, এগুলো তোমরা পারবা, নর্মাল টেবিল তুমি পারবা, এটা দাগ ছিল। তারপর এটা এখানে হচ্ছে টেবিলের ভেতরে ইমেজ থাকতে পারে, কলসম্যান রোসম্যান অবশ্যই থাকতে পারে, এবং এই জায়গাটা, হ্যাঁ। সো এটা আমাদের ধরো যে একটা নর্মাল টেবিল, ওই টেবিলের ভিতরে আবার লিস্ট থাকতে পারে, এটা আমরা একটু পরে দেখাচ্ছি তোমাকে। তো এখান থেকে তোমাকে কীভাবে প্রশ্ন করতে পারে স্যার, এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে, এই যে দেখো আমরা কীভাবে লিখে দিয়েছি যে এইখান থেকে এই প্রশ্নটা খুবই যত্ন সহকারে পড়বে, হ্যাঁ। সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তরের HTML কোড। সো এই টাইপের কোশ্চেনের ডিটেলস সলভ, একটা সিকিউ সলভ কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, জাস্ট তুমি দেখবা বোর্ড কোশ্চেন সলভ, এখানে আমরা এগুলো আলোচনা করেছি। সো এর ঠান্ডা মাথায় পড়বে। আমার কথা হচ্ছে 5 নাম্বারের জন্য তোমার ভুলেও মিস না হয়। এবং এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার দেওয়া লাস্ট প্যাটার্ন। দেখো এই প্যাটার্নে হচ্ছে কি আছে, সেম, এটা ইমেজ থাকবে, লিঙ্ক থাকবে, লিস্ট থাকবে। অর্থাৎ এই টপিকটা হচ্ছে দেখো টেবিলের সাথে লিস্ট, লিঙ্ক, ইমেজ একসাথে কম্বাইন তোমাকে কোয়েশ্চেন করতে পারে। তুমি কি করবা, জাস্ট ঠান্ডা মাথায় লিখে যাবা এবং এটা অবশ্যই সলভ করে যাও, হ্যাঁ, এটা অবশ্যই সলভ করে যাবা। ওকে, সো কি প্রশ্ন করতে পারে, দেখো যে HTML কোড লিখো, ট্যাগ ব্যাখ্যা করো, ফেসবুকে ক্লিক করে। সো আমি সিমিলার প্রশ্ন, যে সেই এখানেও সেই 4 নাম্বার কোয়েশ্চেনটাও যথেষ্ট ভালো করে দেখে যাবা। সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর HTML কোড। তারপর দেখো এখানে আরেকটা প্যাটার্ন আছে, HTML ফর্ম ও ডিপ ট্যাগ। HTML ফর্ম এবং ডিপ ট্যাগের ক্ষেত্রে দেখো HTML ফর্ম এখন পর্যন্ত কখনো পরীক্ষায় আসে নাই, এখন পর্যন্ত পরীক্ষায় ডিপ ট্যাগ থেকেও কোনো প্রশ্ন আসে নাই। বাট আমি তোমাদের জন্য এটাকেও ডাবল স্টার রেখে দিলাম, কারণ ডিপ ট্যাগ নিয়ে তোমার বোর্ড বইয়ে প্রায় 3 পৃষ্ঠা লেখা আছে এবং ডিপ ট্যাগ নিয়ে খুব সুন্দর করে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং এটা তোমার বোর্ডে চেক করলে পাবা ডিপ ট্যাগ। এবং ডিপ ট্যাগের ভেতরে তুমি সব কিছু ইউজ করবো হচ্ছে স্টাইল CSS প্রপার্টি দিয়ে, অর্থাৎ স্টাইল প্রপার্টি দিয়ে তুমি ডিপ ট্যাগের সব কিছু করতে পারবা। সো তুমি জাস্ট এটা একটু দেখে নিও কীভাবে তুমি 4টা ডিপকে বা 4টা 4 রঙের অংশকে পাশাপাশি রাখতে পারবা। ডিপ ট্যাগ খুব বেশি গুরুত্বপূর্ণ 2 মার্কের জন্যও। ডিপ ট্যাগ ব্যাখ্যা করো বা ওয়েব লেআউটের ক্ষেত্রে ডিপ ট্যাগ, টেবিল, এগুলো তোমাকে ভালো করে একটু দেখে যেতে হবে, হ্যাঁ। HTML ফর্ম খুবই ইজি, ইনপুট ট্যাগ দিয়ে করে ফেলবা সব। তারপরে আর কি আছে, বিপরীতক্রমে HTML কোড দেওয়া থাকতে পারে, কিন্তু হ্যাঁ HTML কোডটা দেওয়া থাকবে, তোমাকে বলবে যে আউটপুটটা নির্ণয় করো। বেশ ভালো, তোমার জন্য উত্তরটা দিয়ে রেখেছে, তুমি জাস্ট প্রশ্ন নিজ দায়িত্বে তৈরি করবা। ওকে, এই যে এই টাইপের কোয়েশ্চেন, হ্যাঁ। তো এটা একটু ভালো করে দেখে যাবা, চিত্র 1, চিত্র 2 এবং চিত্র এই যে 5। এই যে এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা হচ্ছে নর্মাল একটা ডিপ, আর এটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। সো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু আমার এখানে প্রশ্ন সাজানো আছে। তুমি একটা স্ক্রিনশট নিয়ে এই যে স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলো একটু সলভ করে ফেলবে। যে হ্যাঁ, চিত্র 1 HTML কোড লিখো ও ট্যাগ ব্যাখ্যা করো, চিত্র 2 HTML কোড লিখো, তারপর চিত্র 4 এবং 5, চিত্র 4 এবং 5 একটু ভালো করে দেখে যাবো। ওকে, সো এই ছিল আমাদের HTML থেকে সাজানো প্যাটার্ন। দেখো এখান থেকে নমুনা প্রশ্ন আমরা যদি দেখি যে প্রিভিয়াস বোর্ডে কীভাবে প্রশ্ন আসছিল, যেভাবে দেখো চিত্র 1 একটা ওয়েব কাঠামো দেওয়া ছিল এবং এখানে একটা HTML টেবিল দেওয়া ছিল। সিমিলার কোয়েশ্চেন দেখো, উদ্দীপকের চিত্র 1 এর ওয়েব কাঠামোটা ব্যাখ্যা করো। তুমি জাস্ট এই কাঠামোটা ব্যাখ্যা করবা। এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে, বিশেষ করে লিনিয়ার ওয়েব কাঠামোটা অনেক বেশি আসছে। দেখো এর পরবর্তী কোয়েশ্চেন কি, উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের প্রয়োজনীয় HTML কোড সমূহ লিখো। তারা এই HTML কোড করে দিবা, আর কোনো কাজ নাই। এরপর দেখো আমরা নমুনা প্রশ্ন যদি দেখি বোর্ডে কীভাবে আসছে, এইটাও প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন। সো নর্মাল একটা টেবিল, এই যে নর্মাল টেবিল, এবং এটা কি একটা নেস্টেড লিস্ট। সো নেস্টেড লিস্ট এবং টেবিল এই দুইটাই তোমাদের জন্য সবচেয়ে বড় হটকেক। আর যদি প্রশ্ন খুব তেরামি করে বা একটু মুভমেন্টে করতে চায়, তাহলে ব্যতিক্রম করতে চায়, তাহলে হচ্ছে ডিপ ট্যাগ। ওকে, এছাড়া কিছু নাই, বাকি সবই কমন। HTML প্রশ্ন যদি কেউ মিস করে আসলে তাকে কিছু বলার নাই, এত সহজ প্রশ্ন HTML থেকেই করা হয়। দেখো তারপর আমরা কি দেখতে পারি, দেখো এটা মেবি মাইসিং বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল। এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন এবং সহজ কোয়েশ্চেন ছিল। ইমেজ ছিল, লিঙ্ক ছিল, লেফট সাইডে স্টোর ছিল এবং এখানে জাস্ট সুপারস্ক্রিপ্ট ছিল, আর কিছু না। সো তারপর দেখো এইটা মেবি ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল, যে নমুনা প্রশ্ন 4। এগুলো প্রশ্ন তুমি দেখে যাবে এবং আমি তোমাকে এটা নিশ্চয় দিতে পারি। এই চ্যাপ্টার 5-এ আসলে কী আছে, চ্যাপ্টার 5টাকে যদি আমি একসাথে লিখতে চাই টপিক বেস, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1 নং হচ্ছে প্রোগ্রামিং ভাষা এবং ভাষার প্রজন্ম, এখানে আছে অনুবাদের প্রোগ্রাম এবং প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ। দেখো এই ক্ষেত্রে
প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ থেকে অনেক সময় সিকিউ কোয়েশ্চেন করা হয়, যদি খুব কোয়েশ্চেন সহজ হয় আর কি। এটা অতীতে করা হতো, বর্তমানে সম্ভাবনা খুবই কম। তারপর আছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট, সাধারণ প্রোগ্রাম অ্যালগরিদম ফ্লোচার্ট, সাধারণ প্রোগ্রামিং অ্যালগরিদম ফ্লোচার্ট। এখান থেকে খেলাটা শুরু হয়। তুমি জানো যে চ্যাপ্টার 5 থেকে টোটালি 25 পরীক্ষার্থীর জন্য প্রশ্ন হচ্ছে দুইটা সিকিউ আসবে এবং 4 থেকে 5টা আসবে হচ্ছে এমসিকিউ। দেখো এমসিকিউর জন্য কী কী পড়তে হবে সেই বিষয়ে আমরা আমাদের এমসিকিউ ক্র্যাশ কোর্সের ডিটেলস কথা বলছি। আমাদের আজকে সাজেশন শুধুমাত্র সিকিউ নিয়ে। ওকে, তো দেখো দুইটা সিকিউর জন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখান থেকে দেখো এই যে সাধারণ প্রোগ্রাম আর হচ্ছে সিদ্ধান্তমূলক প্রোগ্রাম এবং কি পুনরাবৃত্তিমূলক প্রোগ্রাম বা লুপ। দেখো এই তিনটা থেকে আসলে দেওয়া হয় দুইটা কোয়েশ্চেন। আমি আবার বলছি, এই 3 ক্যাটাগরির কোয়েশ্চেন থেকেই তোমাকে দুইটা কোয়েশ্চেন দেওয়া হয়। তো আমি দেখলাম যে ম্যাক্সিমাম টাইমেই অবশ্যই একটা সাধারণ প্রোগ্রাম দেওয়া হয় এবং বাকি একটা কোয়েশ্চেন হয় সিদ্ধান্তমূলক নয় লুপ থেকে আসে। এটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস যা বলে। তো আজকে আমরা হচ্ছে সব ডিটেলস কথা বলবো যে কোন অংশ থেকে বা কোন প্রোগ্রাম গুরুত্বপূর্ণ বা কি আছে একের সার্বিকভাবে, অর্থাৎ প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্তটা নিব। দেখো, সো এই ক্ষেত্রে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে তোমার যে বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তা হচ্ছে ক্যারেক্টার সেট, কিওয়ার্ডগুলো মুখস্থ করবে, কারণ এখান থেকে এমসিকিউ আসবে। টোকেন, আইডেন্টিফায়ার অফ ভেরিয়েবল বা ধ্রুবক, বৈধ ভেরিয়েবল কোনটা, অবৈধ ভেরিয়েবল কোনটা এবং কোনটি সঠিক কিওয়ার্ড, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে, এমসিকিউ আসবে। সো এখানে হচ্ছে তুমি জানো যে ইফ দিয়ে জানা থাকতে হয়, ইফ এলস দিয়ে জানা থাকতে হয়, এলস ইফ জানা থাকতে হয়। তো সুইচ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না এখন, তবে আসতেও পারে, বলা যাচ্ছে না। সো বোর্ড বই যদি উল্লেখ করে নাই, তো আমি সুইচ নিয়ে কথা বলতে চাচ্ছি না। তোমরা হচ্ছে এলস ইফ দিয়ে যে কোনো প্রোগ্রাম শিখতে হবে, অর্থাৎ এলস ইফ তোমার টোটালি ক্লিয়ার থাকতে হবে এবং পাশে আছে কে ইফ এলস। তাহলে সিদ্ধান্তমূলক থেকে এই দুইটা স্টেটমেন্ট খুব ভালো করে তোমার ধারণা থাকতে হবে। তারপর আছে দেখো লুপ থেকে তোমাকে এখানে যা যা উল্লেখ করা আছে এই 4টাই তোমার ক্লিয়ার থাকতে হবে। ফর থেকে কীভাবে তুমি হোয়াইলে কনভার্ট করবা, হোয়াইল থেকে কীভাবে তুমি ডু হোয়াইলে করবা, ডু হোয়াইল থেকে কীভাবে গোটুতে করবা। সো বি কেয়ারফুল, এই গোটুর কিন্তু আরেকটা বিকল্প নাম আছে। অনেক সময় বলা হয় ইফ বা সিদ্ধান্তমূলকের মাধ্যমে লুপের প্রোগ্রামটাকে প্রতিস্থাপন করো, অর্থাৎ কোনো একটা লুপ দিয়ে প্রোগ্রাম লেখা আছে, ফর লুপ দিয়ে, তোমাকে বলবে সিদ্ধান্তমূলক স্টেটমেন্ট ব্যবহার করে এটা সমাধান করো। তাহলে এই ক্ষেত্রে তুমি কার সাহায্য নিবা? গোটুর সাহায্য নিবা, মনে থাকবে। সো গোটুকে বলা হয় ইফ গোটুকে বলা হচ্ছে কি ইফ গোটু বলা হয়। তোমরা হচ্ছে সহজ শব্দের জন্য অনেক সময় আমাদের জানা জিনিসটা তো আমরা আটকে যেতে পারি। ওকে, তো আর জাম্পিং স্টেটমেন্টের ক্ষেত্রে দেখো এই যে ব্রেক কন্টিনিউ, এটাও তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো ব্রেক নিয়েও আমাদের চ্যাপ্টার 5-এ ডিটেলস কথা বলা আছে, ব্রেক কন্টিনিউ কীভাবে কাজ করে। সো এখন ইদানিংকালে প্রশ্নে যেভাবে একটু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ একটু তোমার ক্রিয়েটিভিটি চেক করার দিকে মুভ করতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে বলতে পারে যে কোনো একটা লুপ থেকে যে অমুক বাদ দিয়ে তুমি ওইটা কাজ করো, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রদর্শন করো 4 এবং 5 ছাড়া। এটা কিন্তু একটা লুপ, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করো কিন্তু 10 এবং 15 ছাড়া। এটা কিন্তু একটা লুপ, ধারাবাহিকভাবে তুমি যোগ করবে কিন্তু 10 এবং 15 ছাড়া। তার মানে এই ছাড়াছাড়ি কাজটা করবে কে? এটা হচ্ছে এই কন্টিনিউ, ঠিক আছে? সো এটা, এবং এইবার আমরা আশা করতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে থাকতেছে হচ্ছে অ্যারে। মানে হচ্ছে লুপ বা যে কোনো প্রোগ্রাম তোমাকে অ্যারে দিয়ে করতে বলতে পারে, কারণ অ্যারে লাস্ট ইয়ারগুলোতে 2 মার্কের জন্য বারবার অ্যারে আসতেছিল। হ্যাঁ, 2D অ্যারে ব্যাখ্যা করো সামথিং, এইটাই বারবার আসছে। 2D অ্যারে ব্যাখ্যা করো, বিশেষ করে মাইমিসিংয়ে 2বার আসছে টানা। সো এবার বলতেই পারে অ্যারে ব্যবহার করে 10টি সংখ্যার মধ্যে যোগ করো, অ্যারে ব্যবহার করে 5টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। এগুলো হচ্ছে কোয়েশ্চেন। সো অ্যারে নিয়েও কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, বা তোমার বোর্ড বইয়ে অ্যারে নিয়ে ডিটেইলস কথা বলা আছে। আমি যদি তোমাদের বোর্ড বইয়ে দেখাইতে চাই, দেখো আমি যদি তোমার বোর্ড বই নিয়ে কথা বলি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তুমি যা প্রোগ্রাম দেখবা, সো বোর্ড বইটা কিন্তু ভালো করে দেখে যাবে। আর বোর্ড বইয়ের জন্য তো এমসিকিউ অবশ্যই বাধ্যতামূলক। আর এমসিকিউর জন্য তো আমরা আগে বলেছি, বোর্ড বই যদি না পড়ো তাহলে তুমি এমসিকিউ অবশ্যই খারাপ করবা। আমাদের শিক্ষার্থীদের খারাপ করার অন্যতম সমস্যাই হচ্ছে বোর্ড বই না দেখা। আমি তোমাকে আবার বলছি, চ্যাপ্টার 1, 2, 3 বা 4, 5 তুমি বোর্ড বই না দেখলে এমসিকিউতে অবশ্যই আফসোস করতে হবে। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো লুপের পরেই আসছে এই যে অ্যারে, লুপের পরেই চলে আসছে অ্যারে। দেখছো এই যে অ্যারে 178 নম্বর পেজ থেকে শুরু হলো অ্যারে, তারপর 180তে এমন একটা প্রোগ্রাম দেওয়া আছে যে প্রোগ্রামটা পরীক্ষা আসলে তোমরা বলবা এটা কী প্রোগ্রাম। ওকে, সো আমরা বোর্ড বইয়ের আলোকেই বিষয়গুলো আলোচনা করব এবং কেন আমাদের প্রশ্নগুলো কঠিন মনে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো বোর্ড বইয়ে 2-1টা প্রোগ্রাম আছে, যেমন হচ্ছে তুলনা করা
এবং জায়গা চেঞ্জ করা, এর মান সিতে যাবে, সি এর মান এতে যাবে, এইভাবে প্রথম থেকে লাস্টেরটা ফার্স্টে, এইভাবে চেঞ্জিং টাইপের একটা প্রোগ্রাম আছে। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কখনো আসে নাই। তারপরে হচ্ছে কম্পেয়ার করা, দুইটা স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করা, কোনটা ছোট কোনটা বড় বা দুইটা সমান কিনা, এই টাইপের প্রশ্ন তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন খুব হার্ড করে তাহলে এই দুই বান্দা আসতে পারে। ওকে, সো এটা হচ্ছে একটা প্রশ্ন যদি হার্ড করে, একটা প্রশ্ন অবভিয়াসলি সহজ করবে, হয়তো সাধারণ প্রোগ্রাম থেকে করবে অথবা সিদ্ধান্তমূলক। সাধারণ প্রোগ্রাম থেকে কী কী প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। দেখো সাধারণ প্রোগ্রাম থেকে তুমি জাস্ট এইগুলো দেখতে পারো যে সাধারণ প্রোগ্রাম দেখো 3টি সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় এফসি, তারপর হচ্ছে স্যার 5টি সংখ্যার মধ্যে গুণফল নির্ণয়, সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস। তো এইটা অবশ্যই ভালো করে দেখে যাবা। এখানে হচ্ছে এই সূত্রটা মাথায় রাখবা। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু ডিটেইলস আলোচনা করা আছে আমাদের ভিডিওতে, এবং প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল, প্রত্যেকটা প্রোগ্রামের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল আমি দেখিয়েছি। তুমি এইগুলো দেখবা। সো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই প্রশ্নগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নিলেই তুমি পারবা। ওকে, সো আমি তোমাকে যদি এইগুলো একটু অ্যান্সার একটু দেখানোর চেষ্টা করি, একটু ভালো করে দেখবো। তো এর মধ্যে হচ্ছে আমি তোমাকে স্টার মার্ক যদি করি তাহলে হচ্ছে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আমি এটা বলতে চাচ্ছি। এবং দেখো এই যে কোথায় বিষমবাহু, বিষমবাহু দেখো তো ত্রিভুজের বর্গের ক্ষেত্রফল আর ক্ষেত্রের ক্ষেত্রফল 3টি। তো এখানে হচ্ছে যে সমবাহু, এই যে বিষমবাহু, হ্যাঁ বিষমবাহু তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই যে দেখো 3টি মার্বেল, এইটা গুরুত্বপূর্ণ। ট্রাপিজিয়াম গুরুত্বপূর্ণ সাধারণ প্রোগ্রামের জন্য। এবং এই যে আবুল বাবুল মার্কার কোয়েশ্চেন, হ্যাঁ এই টাইপের কোয়েশ্চেন একটু দেখে যাবা। ওকে, একটা জাস্ট স্ক্রিনশট নাও এবং এখান থেকে পরীক্ষায় সাধারণ প্রোগ্রাম যদি প্রশ্ন করে, আশা করি এখান থেকে তুমি পাবা। ওকে, তারপর দেখো আমি তোমাকে এবার যদি লুপ দিয়ে দেখাই, অর্থাৎ এখান থেকে কীভাবে প্রশ্নগুলো তুমি সলভ করে, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এই যে বিষমবাহুর অ্যালগরিদম, ফ্লোচার্ট যদি তোমাকে দেখাই, এই যে বিষমবাহুর আর বৃত্তের ক্ষেত্রফল, বিষমবাহু কোথায়, এই যে বিষমবাহুর হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে, বিষমবাহু ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। দেখো এখন দেখবো সিদ্ধান্তমূলক। তো সিদ্ধান্তমূলক থেকে তোমাকে কি পড়া উচিত বা তোমাকে যা অবশ্যই পড়তে হবে, দেখো এই যে ময়মনসিংহ বোর্ডে আসছে বা অন্যান্য বোর্ডে আসছে যে দুইটি, এই সবগুলো প্রশ্ন, অর্থাৎ সিদ্ধান্তমূলক থেকে তোমাকে আমি বলবো 11টা কোয়েশ্চেন দেওয়া আছে এখানে। তো 11টা কোয়েশ্চেনের মধ্যে এই যে গ্রুপ নির্ণয় তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে এত থেকে এত এ গ্রুপ, এত থেকে এত বি গ্রুপ, এত থেকে এত সি গ্রুপ নির্ণয়, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এগুলো বোর্ড কোয়েশ্চেন, এটা দেখে নিবা। জিপিএ নির্ণয় থেকে সি প্রোগ্রাম আসতে পারে। আর এই যে চাকরির বিষয়টা, এইটা হচ্ছে তোমরা দেখো, কারণটা হচ্ছে এই যে চাকরির বয়স সীমা 18 থেকে 35, এইটা একটু যত্ন সহকারে দেবে। এটা বোর্ড বইয়ের কোয়েশ্চেন, আমি আবার রিপিট করতেছি, এইটা কিন্তু আমি 3 স্টার দিয়ে রাখলাম, এটা বোর্ড বইয়ের কোয়েশ্চেন এবং সময়ের সবচেয়ে আলোচ্য বিষয়, জুলাই বিপ্লবের মূল নায়ক, এই যে চাকরির বয়স সীমা। ওকে, সো এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, সমসাময়িক বিষয়গুলো মাথায় রেখে তুমি বুঝতে পারবা। তারপর হচ্ছে আরেকটা বোর্ড বইয়ের কোয়েশ্চেন হচ্ছে, দেখো এই যে ফিজবাজ, হ্যাঁ সো 3 ধারা বিভাজ্য, 5 ধারা বিভাজ্য, 7 ধারা বিভাজ্য হলে কি হবে, এই টাইপের কোয়েশ্চেন। সো আমি সিদ্ধান্তমূলক থেকে তোমাকে হচ্ছে আর আছে কি অধিবর্ষ, এই কয়েকটা প্রশ্নে আমি তোমাকে মানে বোল্ড করে দিতে পারি যে হ্যাঁ 1টা 2টা 3টা 4টা, এই 4টা যেন ভুলেও মিস না হয়, আর বাকিগুলো তো খুবই ইজি। এবার হচ্ছে আমরা লুপ থেকে দেখি। হ্যাঁ, তবে দেখো ফিজবাজ থেকে যদি তোমাকে একটু দেখে রাখি, আমি এখানে কয়েকটা দেখে রেখেছি। দেখো ফিজবাজ থেকে কি আছে, দেখো স্যার ফিজবাজ এটা হচ্ছে অধিবর্ষ নির্ণয়ের, আর এটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে দেখো ফিজবাজ। হ্যাঁ, এই যে ফিজবাজ আছে, এটা বোর্ড কোয়েশ্চেন। তো এখানে ফিজবাজ না থেকে এখানে রহিম করিম জব্বারও থাকতে পারে। হ্যাঁ, যা ইচ্ছে তাই থাকুক, সিস্টেম অলমোস্ট সেম। দেখো সো এটা হচ্ছে চাকরির বয়স সীমা নির্ণয়, তুমি ইলিজিবল অর নট ইলিজিবল। আর হচ্ছে যে কি আছে, এবার লুপে দেখো। সো লুপের ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো তো লুপ থেকে দেখো কিভাবে কোয়েশ্চেন আসতে পারে। সো আমরা যদি লুপের সবগুলো কোয়েশ্চেন দেখার চেষ্টা করি, এই হচ্ছে লুপ, দেখো 1 থেকে শুরু করে এই যে 31 পর্যন্ত। সো এটা হচ্ছে নর্মাল 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রদর্শন, এগুলো তুমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং এইগুলো জাস্ট এক পলক দেখে নিবে, একটা পারলে তুমি সব পারবা। লুপের বৈশিষ্ট্যটা হচ্ছে এমন। আর যদি এই টাইপের প্রবলেমে কোথাও কোনো সমস্যা হয় তাহলে কি করবো, আমাদের প্লেলিস্টে যাও, এখানে সবগুলো অ্যান্সার দেওয়া আছে, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম সহকারে। এখন দেখো সো এই ক্ষেত্রে দেখো জাস্ট প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যে দেখো, এই যে বোর্ড কোয়েশ্চেন, আমি যদি জাস্ট এই যে দেখো বোর্ড কোয়েশ্চেন 24 এখান থেকে দেওয়া আছে, বোর্ড কোয়েশ্চেন 24। হ্যাঁ, এই যে 18 থেকে শুরু হচ্ছে, বোর্ড কোয়েশ্চেন 24 হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, এইগুলো হচ্ছে স্যার বোর্ড কোয়েশ্চেন। সো এই পর্যন্ত হচ্ছে তোমার কি বোর্ড কোয়েশ্চেন হচ্ছে এটা। সো দেখো বোর্ড কোয়েশ্চেন কি আসছে, 1 + 4 + 7 এত যোগফল নিয়ে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, ফর লুপ দিয়ে, হোয়াইল লুপ দিয়ে, অথবা ডু হোয়াইল ব্যবহার করে বা গো টু ব্যবহার করে। সো এই টাইপের কোয়েশ্চেন তোমাদের জন্য সিমিলার টাইপের কোয়েশ্চেনই আসবে এবং টেনশন নেওয়ার কিচ্ছু নাই এবং ওরিড হওয়ার কিছু নাই। তবে এক্সেপশনাল যে বিষয়গুলো হচ্ছে তা হচ্ছে স্যার এই যে এটা
জিসিডি মানে গসাগু ও লসাগু নির্ণয়, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এবং প্রিভিয়াস একবারে আসছিল, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয়, যশোর বোর্ড 23-এর একটা কোয়েশন ছিল যা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের এএফসি পরীক্ষার প্রশ্ন। আর ফ্যাক্টোরিয়াল কিন্তু ইজি জিনিস, এগুলো হচ্ছে ইজি। ফ্যাক্টোরিয়াল আর স্বাভাবিক সংখ্যার গুণফল একই কথা। সো তুমি হচ্ছে এখানে একটা পারলে বাকি সব পারবা, এবং আমি আমার ব্যাচগুলোতে সবসময় একটাই দেখে, বাকি সবগুলো পোলাপান এমনি পারে, কারণ সিস্টেম অলমোস্ট সেম। দেখো, সো এক্ষেত্রে যে এক্সেপশনাল যে বিষয়গুলো আছে ফ্যাক্টোরিয়াল নোটেশনের কারণে গসাগু লসাগু, এটা হচ্ছে তুমি গসাগুটা নির্ণয় করা শিখবা এই গ্রেটেস্ট কমন ডিভাইজার অর্থাৎ জিসিডি দিয়ে তুমি এলসিএম বের করবা। ওকে, সো আর এটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়, এটা হচ্ছে যদি কোয়েশ্চেন হার্ড করে। ওকে, তার মানে এক্সেপশনাল যে প্রোগ্রাম থেকে কোয়েশ্চেনগুলো হতে পারে তা হচ্ছে এই যে মৌলিক সংখ্যা নির্ণয়, গসাগু লসাগু। আর সিদ্ধান্তমূলকের ক্ষেত্রে হচ্ছে কি বলতো, সিদ্ধান্তমূলকের কথা হচ্ছে যে ওই ফিজিবাল, যেটা এক্সেপশনাল কখনো আসে না। আর হচ্ছে কি চাকরির বয়স সীমা, আমি আবার বলছি এটা বোর্ড বইয়ের কোয়েশ্চেন। আর সাধারণ প্রোগ্রামগুলোর মধ্যে কোনগুলো আছে বলতো, সাধারণ প্রোগ্রামগুলোর মধ্যে আছে এই যে সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, এগুলো কিন্তু বোর্ড বইয়ের আলোচিত কোয়েশ্চেন। আর খুবই এক্সেপশনাল এবং বোর্ড বই উল্লেখিত 3টা স্ট্রিংয়ের মধ্যে বা 2টা স্ট্রিংয়ের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। ওকে, আর হতে পারে প্রথম থেকে পঞ্চম স্থান, পঞ্চম থেকে প্রথমে, দ্বিতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে এভাবে স্থান পরিবর্তনের একটা এরে আসতে পারে। সো এরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এটা হচ্ছে তাদের জন্য যারা এরে পড়েছো তাদের জন্য, আর যারা এরে পড়ো নাই তারা তাদের ব্যতি রেখে কোয়েশ্চেন অ্যান্সার করবা। যারা এরে পারো তারা হচ্ছে এরে নিয়ে স্টাডি করবা, আর যারা এরে শিখো নাই তারা হচ্ছে নতুন করে এরে দেখার দরকার নাই। ওকে।